এরা হচ্ছে সমাজের দালাল, এরা হচ্ছে আর এটা যদি না হতো আজকের মুসলমানদের ভোট কেটে সংখ্যালঘুদের ভোট কেটে ওই বিজেপির হাত থেকে শক্তিশালী করতো না। কি আমি ঠিক বলছি? কারা সমর্থন করে হাত তুলে জানান। ঠিক বলছি তো? আমরা দেখেছিলাম ভোট তো হয়ে গেল, গণনা হঠাৎ করে সন্ধ্যাবেলা চতুর্দিকে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা গণনা কেন্দ্র ঘিরে ফেলল, মুড়ি মুসলির মতো গুলি। সেদিন আমরা দেখেছিলাম সেই গণনা কেন্দ্রে যারা ভারত মাকে রক্ষা করে, আমরা বলি জননী জন্মভূমি স্বর্গবতী করিয়েছে, 100 জন সেনাবাহিনী ছিল। আমাদের দেশের মধ্যে একটা রাজ্য পাঞ্জাব, সেই পাঞ্জাবের 90 জন সেখানে ফোর্স ছিল, আর আমাদের এই এলাকা থেকে 250 পুলিশ ছিল। মোট 450 জন পুলিশের লোকেরা থাকা সত্ত্বেও নওশাদের নেতৃত্বে সেদিন এই শুভেন্দু অধিকারীদের নেতৃত্ব থেকে মদত দিয়ে সেদিন এই বিজেপি আর আইএসএফ একসঙ্গে কোলাকুলি করে সেদিন ভাঙড়কে রক্তের হোলি খেলা করতে চেয়েছিল। যদি সেদিন পাঞ্জাব পুলিশ কিংবা সেদিন যদি সেনাবাহিনীরা গুলি চালাতো, ওখানে সেদিন 3 জন আইএসএফ এর লোক মরতো না, 3টের পাশে 2টো সৈন্য দিয়ে 300 জন মারা যেত। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। সেদিন তারা মাথা ঠান্ডা করে সেদিন নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করলো। একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, একজন র্যাবকে সেখানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আপনাদের মাধ্যমে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের প্রশ্ন করতে চাই যে এটাই কি ইসলাম? এটাই ইসলামের নাম করে এই ধরনের নোংরা খেলা, জঘন্য খেলা আজকে ভাঙড়ের মাটিতে যেটা করেছো, সেটা আগামী দিনে তার সুদে আসলে জবাব দিতে হবে। আমি ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আগামী দিনে আমাদের লড়াইয়ের ধারটা আরো বাড়াতে হবে, মাথা উঁচু করে সিটটা সোজা করে লড়াই করতে হবে। আগামী দিনে গোটা ভাঙড় জুড়ে উন্নয়নের জোয়ার তুলতে হবে। আর এই উন্নয়নের জোয়ার যদি কেউ করতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই 4 পয়সার আব্বাস, এই 2 পয়সার চানাচুর নওশাদ, এদের দ্বারা কোনোদিন ভাঙড় কোনোদিন উন্নয়ন হতে পারে না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা নতুন একটা জিনিস দেখছি। আমার এখানে অনেক বয়স্করা আছেন, আপনারা অনেকগুলো নির্বাচন দেখেছেন, আপনারা কংগ্রেসকে দেখেছেন, আপনারা সিপিএম কে দেখেছেন, আপনারা জনতা দলকে দেখেছেন। আপনারা কখনো শুনেছেন যে কোন বিরোধী দল বলে আমরা যদি সামনে ক্ষমতায় আসি তাহলে সংখ্যালঘু এমএলএদের ছুঁড়ে ফেলে দেব? আপনারা কখনো শুনেছেন কোন বিরোধী দলের নেতা বলে সংখ্যালঘু মুসলমান মানে জিহাদি? আপনারা কখনো শুনেছেন যে সংখ্যালঘু মুসলমান মানে সমাজ বিরোধী, সংখ্যালঘু মুসলমান মানে খুনি? প্রতিদিন প্রতিনিয়ত গোটা বাংলা জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করছে যে তার নাম হলো আমাদের রাজ্যের এক কুলাঙ্গার, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। প্রতিদিন এই বাংলাতে অরাজকতা, বিশৃঙ্খলা করতে চাইছে। আর আপনাদের এই এখানকার যিনি বিধায়ক আছেন, বিজেপির সবচেয়ে পা-পোষা গোলাম, বাংলার সংখ্যালঘুদের কুলাঙ্গার এই নওশাদ সিদ্দিকী, সেই শুভেন্দু অধিকারীকে চাপটাচাপটি করে, কোলাকুলি করে, তাকে পাজামাজি করে সেই ছবি অনলাইনে ফেসবুকে আপলোড করে। এটা আমাদের সংখ্যালঘুদের কাছে সবচেয়ে বড় যন্ত্রণা, এটা বলে আমরা অন্তত মনে করি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই বাস্তবতাগুলো আমাদের মাথায় রাখতে হবে। কদিন আগে আব্বাস সিদ্দিকী সভা করতে এলেন চালতা বেরিয়া, কত বড় মিথ্যাবাদী দেখুন। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভাঙড়টাকে জমি নিয়ে এয়ারপোর্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুধু আমরা আছি বলে সেই জমি করতে পারছে না। আমি আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, একটা প্রমাণ দেখাতে পারবেন? কত মিথ্যা কথা বলবেন? মিথ্যাবাদীর হাফেজ বলে আমি মনে করি একজন অসভ্য, একজন মুসলমানের একদম অসভ্য বর্বর বলে এই আমি মনে করি এই আব্বাস সিদ্দিকীকে। কারণ এরা বলে জলসা করতে গিয়ে, এরা বলে যদি কেউ মিথ্যা কথা বলে তার নাকি ঈমান থাকে না, আর যার নাকি ঈমান থাকে না সে নাকি কখনো তার পিছনে কোনো নামাজ হয় না। আমি বলছি আপনার পিছনে নামাজ হবে তো? এই প্রশ্ন আমি করতে চাই। আবার 2-1 জন গতকাল থেকে বলতে শুরু করেছে যে সংখ্যালঘুরা আগামী দিনে তৃণমূলকে কঠোর শিক্ষা দেবে, ভয়ঙ্কর শিক্ষা দেবে।
আমি বলি মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন। বাংলায় যদি এই মুহূর্তে যদি সংখ্যালঘুদের পাশে যদি কেউ থেকে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিল কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুখে দিয়েছিল বাংলা থেকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বোর্ডের সম্পত্তি যখন কেড়ে নেবে বলেছিল, সেখানে প্রতিবাদ করেছিল কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংখ্যালঘুদের গুলি করে যখন হত্যা করার কথা বলেছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বিজেপির নেতারা বলেছিল 2 কোটি সংখ্যালঘুকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেবে, প্রতিবাদ করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। পুঁতে দেওয়ার কথা তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন প্রতিবাদ করেছিলেন। এটা আমরা কখনো ভুলিনি। আর আজকে 2-1 তাবিজ বিক্রি করা লোক তারা নিজেদের সম্পদ বলে মনে করছে, তাই তারা আজকে বিভিন্ন ভাবে সরকারকে মেলাইন করার জন্য, আজকে সংখ্যালঘুদের বিপদে পরিচালনা করার জন্য আজ তারা এই ধরনের কথা বলছে। এখানে যারা সংখ্যালঘু ভাই বোন আছে, সংখ্যাগুরু ভাই বোন আছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে বেঁচে আছে, ততদিন যতই যে বলুক না কেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। আর যতই নারো কলকাতি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি, কেউ আটকে রাখতে পারবে না। আমি তাই আপনাদের বলি, ভাঙড়ে আমরা উন্নয়নের কাজটা শুরু করেছি। আমরা 11টা বাজার আপনাদের আজকেই ঘোষণা করছি, 11টা বাজারে লাইটের কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা বাজার আমরা স্ট্রিট লাইট দিয়ে সাজাবো। প্রতিটি রাস্তা আমরা মমতাদির সঙ্গে কথা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভাঙড়ে 1400 খানা রাস্তা এসেছে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে। 1400 খানা, তার 4 ভাগের যদি 1 ভাগ হয়, ভাঙড়ে উন্নয়নের জোয়ার আসবে। আমরা দিদির সঙ্গে কথা বলেছিলাম, ভাঙড়ে আজকে 5,500 সরাসরি মুখ্যমন্ত্রী থেকে ঘর এসছে। 14,500 পরিবার ভাঙড়ের মাটিতে ঘর পাবে। প্রায় 3,000 3,500 লোককে আমরা টাকা দিয়েছি। বাদ বাকি আরো 10 থেকে 11,000 ডিসেম্বরের মধ্যে টাকা দেব। আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় 76টা সামাজিক প্রকল্প বাংলা ভাঙড়ের মানুষ পাচ্ছে কিনা, আমাদের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। আমি এখানকার কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যারা পুলিশের গাড়ি পুড়িয়েছিল, যারা পুলিশের মাথায় লাঠি মেরেছিল, যারা আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল, 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে যারা আজকের আহত করেছিল, আর কিছু হুকাম না হোক, কলকাতা পুলিশ শক্ত হাতে হাল ধরে আজকে এই সমাজ বিরোধীদের ঘরে ঢোকাতে পেরেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় বলে আমরা অন্তত মনে করি। কলকাতা পুলিশ যদি না আসতো, আরো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের মায়ের কোলটা খালি হতো, এটা আমরা নিশ্চিত ভাবে জানি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এটা তো শুধু টেলার দেখছেন, এখন আসল পিকচার আবি বাকি হয়। সবে তো সামান্য উন্নয়ন। আমরা কথা দিচ্ছি আপনাদের সঙ্গে, আপনারা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে এই সিটটাকে তুলে দিন, ভাঙড়টাকে তুলে দিন। 26 থেকে 28-এ পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে যদি 100% উন্নয়ন না করতে পারি, আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, এটা আমি আজকের কথা দিয়ে যাচ্ছি। ভাঙড়কে নিউ টাউনের মতো করতে হবে। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো, আজ ভাঙড়কে এনকেডি এর আন্ডারে নিয়ে আসার জন্য তার প্রসেস শুরু করেছেন। ভাঙড় যদি এনকেডি এর আন্ডারে আছে কি হবে? নিউ টাউনের মতো গোটা ভাঙড় জুড়ে আলো ঝলমল করবে। নিউ টাউনের মতো প্রতিটা গলিতে গলিতে রাস্তা তৈরি হবে। এখানকার ব্যবসায়ীরা আরো বেশি ডেভেলপ হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, গ্রামের মানুষ তারা অনেকটা স্বনির্ভর হবে। আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু সেই ভাবনা, সেই স্বপ্ন নিয়ে আজ কিন্তু ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই তাবিজ বিক্রি করা কিছু লোক আসবে, এটা মাথায় রাখবেন। আমরাও মুসলমান পরিবারের সদস্য, আমরাও মুসলমান পরিবারের সদস্য, আমরাও নামাজ পড়ি, রোজা করি, আমাদের পরিবারের লোকেরা হজে যায়, আমরাও ফিতরা দিই।
আজকে মুসলমানের 5 তারিখ আমরা মানি, তুমি মুসলমান হয়ে আজ মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটা শক্তিশালী করবে। তুমি আজকের মুসলমান হয়ে আজকে সম্প্রদায় বিজেপিকে ভাঙড় সহ বাংলাতে ডেকে নিয়ে আসবে, এই জিনিস কখনো বরদাস্ত নয়। এই জিনিস কখনো ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ সকল মেনে নিতে পারে না। আমরা ভাঙড় আর ক্যানিং আমরা আলাদা নয়। আমরা মনে করি এই মুহূর্তে বাংলার মধ্যে ভাঙড় আর ক্যানিং, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি মনে করেন 3 লক্ষ মানুষ এক সপ্তাহের মধ্যে জমায়েত করে দিতে পারে, সেই ক্ষমতা ক্যানিং এবং ভাঙড়ের আছে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাই সকলকে অনুরোধ করব, আগামী দিনে আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার জমি জায়গা ঘর বাড়ি আছে, যে বিজেপি আজকে সেগুলোকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকে সংখ্যালঘুদের অধিকারটাকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকে বিপদে পরিচালিত করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর তার বিরুদ্ধে লড়তে গেলে এই কয়েকটা 2-4টে ভণ্ড আছে, এই ভণ্ডদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াতে হবে। 2 মিনিট দাঁড়ান, আমি একটা কথা বলি। আমরা এই বাংলাতে যারা সংখ্যালঘু মুসলমান আছি, আমরা জানি যেখানে আমাদের মুসলমান মানুষ আছে, অনেক মজাহাবের মানুষ আছে। আমরা কেউ হিজবুল্লাহ করি, কেউ তবলিগ জামাত করি, কেউ জমিয়ত উলামায়ে বাংলা করি, কেউ জমিয়ত উলামায়ে হিন্দ করি, কেউ আহলে হাদিস করি, কেউ আজানগাছি করি। বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজ, বিভিন্ন মজাবে আমরা চলি। আপনি দেখেছেন কোথাও জমিয়ত উলামায়ে বাংলা বলুন, জমিয়ত উলামায়ে হিন্দ বলুন, আজানগাছি বলুন, আহলে হাদিস বলুন, তাদের যারা নেতা আছে তারা কখনো আজকে মানুষকে বিপদে পরিচালিত করার জন্য, আজকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির সঙ্গে কড়াকড়ি করেছে না? করেনি। আমরা যারা হিজবুল্লাহ করি, আমরা যারা ফুরফুরা শরীফকে মানি, আমরা যারা মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে মানি, আমরা যারা 52 জেলার পীর বলি, আজকে সেই তাদের ঘরে 2-4টে সন্তান আছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, পয়সা কামানোর জন্য আজকে তারা বিভিন্ন ভাবে এক এক সময় এক এক ধরনের কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজটাকে আজকের মেলামাইন করতে চাইছে, বিপদে পরিচালিত করতে চাইছে। আমাদের সতর্ক হতে হবে। ভাঙড় ক্যানিং সহ গোটা বাংলার সংখ্যালঘু সমাজ, তাদেরকে এই দালালগুলোকে চিনে নিতে হবে, তবে আমরা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমার আত্মবিশ্বাস, আমার বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার ভাঙড়ের সংখ্যালঘু ভাই বোনেরা, আমরা একটা পরিবার। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে। আর এবারে 213টা সিট নয়, এবারে 250টার বেশি সিট জিতে বাংলাকে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। আর ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, এখানে আমরা লোকসভাতে 87,000 ভোটে জয়লাভ করেছিলাম। আইএসএফ কে আমরা 42,000 ভোটে আমরা পিছিয়ে দিয়েছিলাম। যে ভাঙড় 26,000 ভোটে আমরা বিধানসভায় পিছিয়েছিলাম, আমরা লোকসভাতে সেখানে 42,000-এ জিতেছি। যদি ওই 26,000 যদি যুক্ত করেন তাহলে 68,000 হয়। হারা জায়গাটাকে আমরা প্রায় আইএসএফ থেকে 68,000 ভোটে আমরা এগিয়ে, আর বিজেপি থেকে 87,000 ভোটে এগিয়ে। লোকসভার পরে অনেক গঙ্গা যমুনা থেকে অনেক জল গড়িয়েছে। আমাদের অনেক আইএসএফ এর বিধায়ক, অনেক আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার, অনেক সাধারণ কর্মীরা তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামিল হয়েছে, দলে সামিল হয়েছে। তাই একটাই লক্ষ্য, 42,000 68,000 নয়, এই ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে জিতে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর আমি অনুরোধ করছি ভাঙড়বাসীকে, যাদের ঘর নেই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে নামটা লিখিয়ে দিন। অনেকের ঘর আসেনি আমি জানি, আমাদের সার্ভে যারা যাচ্ছে তাদের বলবো সেই বাড়িতে বসে তার নামটা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়ে দিন। আমাদের দিদির সঙ্গে কথা হয়েছে, যাদের লক্ষ্মীর ভান্ডার নেই এখনো পর্যন্ত পাচ্ছে না, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এই নামটাকে এন্ট্রি করে দিন। এটা আমি ভাঙড়বাসীর কাছে, আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ করব, প্রত্যেকে আপনারা পাবেন। কারণ সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী যাকে সরাসরি ফোন করে সেখানে নিজেদের অভিযোগ জানানো যায়। সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি একটা রাস্তার নাম লিখিয়ে দেওয়া যায়, সরাসরি ফোন করে একটা ঘরের নাম লিখিয়ে দেওয়া যায়।
যায়, সরাসরি ফোন করে দুর্নীতির কথা সেই নম্বরে বলে দেওয়া যায়, সরাসরি ফোন করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা যায়। এর যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র নাম, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই সকলের কাছে অনুরোধ করব, আজকে যে ইতিহাস আপনারা হাতিশালায় তৈরি করলেন, আমার মনের জোরটা অনেকটা বেড়ে গেল। আজ প্রায় যতটা মানুষ এখানে ছিল ততটা মানুষ রাস্তায়, 20,000 মানুষের জমায়েত আজকে আমরা এখানে করতে পেরে আমরা সত্যিকারে খুবই আনন্দিত হয়েছি। দুই একজন বেঈমান বিশ্বাসঘাতক আছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4-5টা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খৈরুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে পলিরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না। এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন। আমরা নতুন করে আমরা ভাঙড় বিধানসভাতে একজন মায়ের কোল খালি হতে দিতে পারি না। আমরা নতুন করে কোন সন্তানকে আমরা পিতৃহারা হতে দিতে চাই না। আমরা নতুন করে ভাঙড়ে রক্ত জোড়াতে চাই না। কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছন রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, আমাদের খবর আছে। আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা তার একজন ঘনিষ্ঠ লোক আছে, তার কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, তারও খবর আছে। অন্যদিকে নওশাদের 3-4টে লোক আছে যারা সাপ্লায়ার, যারা সমাজ বিরোধী খুনি, যারা ভাঙড়ে অস্ত্র সাপ্লাই দেয়, কখনো পশ্চিম মেদিনীপুর থেকে, কখনো হুগলি থেকে, কখনো হাড়োয়া থেকে, কখনো দেগঙ্গা থেকে। আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি। আমি অনুরোধ করতে চাই, গণতান্ত্রিক ভাবে আমরা লড়াই করতে চাই। আমরা কোন রকম চাই না কোন নির্বাচনে কোন অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা হোক, এটা আমরা কখনো চাই না। লোকসভা নির্বাচনে আপনারা জানেন, লোকসভা 6 মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি। যত ঘটনা ঘটিয়েছে আইএসএফ, লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে, কোন ঘটনায় তারা যায়নি। মার খেয়েছে, মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, নিজেরা পাল্টা মারেনি, তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে। আর আজকে যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলবো, আইনকেও হাতে তুলে নেবেন না। আমরা শান্তিপূর্ণ ভাবে 26-এ নির্বাচন করতে চাই। আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয়, ছোটবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি, আমি আজকে আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আইএসএফ, বিজেপি, সিপিএম কেন যতগুলো আছে সব যদি ব্যয়ের মতো জাপটাজাপটি কড়াকড়ি করে, তারপরে ভাঙড় 1 লক্ষ ভোটে জিতবে, একাবার ক্ষমতা এদের নেই। এদের ঠাকুরদার নরেন্দ্র মোদী, অমিত শাহের নেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর বুকের পাটা থাকে, আরে 4 পয়সার নওশাদ, ওইখানে দাঁড়ালি তো আমরা খেলনা বলে মনে করি, ওটা 4 পয়সার ফেলুদা। যদি হিম্মত থাকে নওশাদের বলবো, শুভেন্দুকে বলবো, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাঙড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও, লেজে গোপরে করে ছেড়ে দেবো। এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাঙড়ের মাটি থেকে বলছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আজকের এসব খুচরো 4 পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো, ওরে বাপ রে বাপ। হাতি ঘোড়া গেল রসাতল, মশামাছি বলে কত জল। আমি সেই বলেছিলাম না যে কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, আমরাও বাইট দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে, ডায়মন্ড হারবার থেকে। ও মা, ভোটের 3 দিন আগে, 7 দিন 10 দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। আবার বলছে ভাঙড়ে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, 4 পয়সার নওশাদ। আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র, সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয়, ছোট ছোট ক্যানেল পার হতে হয়, তারপরে সমুদ্রে যেতে হয়। আর ছোট ছোট খাড়ি কারা? আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা। আগে এদের টপকাতে হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। নওশাদ অনেক ধোঁকা দিয়েছে 24 সালে,
ধোকা দিয়ে ভাঙড়ে ভোটে জিতেছো, অনেক মিথ্যা কথা বলেছো। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কোথায় গেল মেডিকেল কলেজ? কেন ভাঙড়ে মেডিকেল কলেজ হলো না? গত 5 বছরে কেন তুমি 1 ফুট রাস্তা করতে পারোনি? গত 5 বছরে ভাঙড়ে এত পিছিয়ে কেন? এই প্রশ্নটা আমি করতে চাই। তুমি সুপারিশ করে কটা মানুষকে ঘর দিয়েছো? তুমি সুপারিশ করে ক ফুট রাস্তা বানিয়েছো? তুমি সুপারিশ করে কটা লাইট দিয়েছো ভাঙড়ে? এই প্রশ্নটা আমি করতে চাই। শুধুমাত্র ধাপ্পা, শুধুমাত্র ভাওতা, শুধুমাত্র প্রতারণা। ভাঙড়ের মানুষ এত বোকা নয়, অনেক কাজ করেছো তুমি তোমার ভাই ওই দালাল আব্বাসকে নিয়ে। আমি বলছি ওই দালালকে বলো না, আব্বাসকে বলো না আমার বিধানসভায় গিয়ে দাঁড়াতে। ও নাকি অনেক জনপ্রিয় নেতা, ফুঁক দিলে নাকি আবার কি হয়, ফুঁক দিয়ে নাকি গাছ নাকি মাটি হয়ে যায়, মাটি নাকি গাছ হয়। এখন নতুন নতুন ফতোয়া ধরেছে, বলছে আমি যদি কারো ফুঁক দিব, পিছন থেকে ফুঁক দেবো তো সে নাকি ঘুরে দাঁড়াবে। আমি জীবনে কোনোদিন 14 ভুষি বাবা শুনিনি এই ধরনের কথা বলছি, এত ভাওতা লোকে দেয়। আমি সে আব্বাসের বলছি, আজকে নওশাদের বলছি যে যদি বুকের ফাটা থাকে, ক্যানিং এবং ভাঙড় 2 ভাই ভাগ করে নাও, কোনটাতে দাঁড়াবে, কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও। 2 ভাই দুটাতে দাঁড়াও। যদি 2 ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম। আজকে অনেক খেলা করেছো, মুসলমানদের নিয়ে আর খেলা করো না, মুসলমানদের সর্বনাশার করো না, মুসলমানদের বিপদে আর ফেলো না, আর বিজেপির হাত থেকে শক্তিশালী করো না। এটা আমি অনুরোধ করছি। এখনো পর্যন্ত সম্মান আছে। এরপরে ভাঙড়ের মানুষ জামার কলার ধরে জিজ্ঞাসা করবে আজকের ভাঙড় পিছিয়ে গেল কেন, তখন কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না। তাই আমি সকলকে বলবো, এবারে 21শে জুলাই ভাঙড় থেকে এক ঐতিহাসিক র্যালি যাবে। আমাদের প্রত্যেকটা বুথ থেকে এখন থেকে আমরা বলছি একটা করে গাড়ি করবেন। ভাঙড় বিধানসভায় 300 খানা বুথ, 304 খানা বুথ, 304টে গাড়ি যাবে। আর ক্যানিং পূর্বতে 316 খানা বুথ, ক্যানিং পূর্ব থেকে 316 খানা যাবে। শুধু ভাঙড় আর ক্যানিং মিলিয়ে 320 খানা গাড়ি সেদিন ধর্মতলাতে পৌঁছাবে। এটা কিন্তু আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে রেখে গেলাম। এখন থেকে আমাদের নেতৃত্বরা সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। আর আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আগামী দিনে যারা ভাঙড়ের নেতৃত্ব দেবে, আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমি তাদেরকে একটা ডেকে মিটিং করব, তাদের হাতে একটা উপহার তুলে দেব। ভাঙড়ের তরুণ সমাজ, যুব সমাজ আর আমাদের ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। সেই লড়াইয়ে এখান থেকে ঝড়-ঝাপটার মতো, টুটির মতো এখান থেকে আইএসএফ উড়ে যাবে, বিজেপি উড়ে যাবে। সেই মানসিকতা নিয়ে আমাদের আগামী দিনে লড়াই করতে হবে। আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে এখান থেকে আজকে ফিরবেন। আজকে সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি দলের পক্ষ থেকে, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আবার কেউ কেউ বলছে নাকি 26 তারিখে নাকি কেউ নাকি গোলাপ ফুল দেখবে। আমি বলছি দেখো, 26 তো অনেক আছে, 2025-এ 26 আছে, 2026-এ 26 আছে, আবার 2036-এ 26 আছে। সেই 26-এও তো মানে গোলাপ ফুল দেখতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে আগামী 15 বছরের মধ্যে ভাঙড়ে আর গোলাপ ফুল আর দেখা যাবে না। এটা অন্তত তাদের অন্তত মনে রাখা উচিত। আমি কাদের বলছি সেটা নিশ্চিতভাবে আমার দলীয় কর্মীরা বুঝতে পারছে। তাই সকলকে বলবো আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধ, আরো বেশি জোটবদ্ধ হয়ে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এই কথা বলে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটু আমার